একটু ঘোরান জাস্ট এই যে হাত দিয়ে না একটু ঘোরান আমি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ডিএ আন্দোলন জোরদারভাবে চলছে। ডিএ আন্দোলন এবং একদম নবান্নের দুয়ারে এবং অদ্ভুত একটা প্যারোডি গান বানিয়েছেন যারা ডিএ আন্দোলনের সঙ্গে আছেন এবং সেই গানটা দিয়েই শুরু করলাম এই প্রতিবেদন। মানে অদ্ভুত একটা তাল, একটা রোমাঞ্চ এবং তার সঙ্গে বুকের মধ্যে জমে থাকা বঞ্চনা, বুকের মধ্যে জমে থাকা খেদ, বুকের মধ্যে জমে থাকা ক্ষোভ, সমস্ত কিছু বেরিয়ে আসছে প্রতিবাদ হয়ে। এবং নবান্ন দেখছে শুধু ভাতা ভিক্ষা দিলে, মিথ্যা প্রতিশ্রুতি দিলে, বাংলাকে বঞ্চনায় ভরিয়ে রাখলেই এই বাংলায় টিকে থাকা যায় না, সম্ভব নয়। বাংলা তার বঞ্চনার জায়গাটাকে মিটিয়ে তাদের সত্যিকারের অধিকার আদায় করে নেবে। ডিএ আন্দোলন চলছে, খুব জোরদারভাবে চলছে এবং আপনারা জানেন যে নতুন করে এই সরকার সম্বন্ধে আর বলার কিছু নেই। একটা অপদার্থ ব্যর্থ সরকার যে কত করুণ অবস্থায় আসতে পারে, এই সরকারটা নবান্নে বসে থাকা এই সরকারকে না দেখলে মানুষ জানতে পারতো না। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি বলতেন যে সরকার দিয়ে দিতে পারে না, এক মুহূর্ত তার সরকারের গদিতে বসে থাকার কোনো অধিকার নেই, বাম জামানাকে ঠুকে বলতেন। আর তারপর তিনি যখন ক্ষমতায় এলেন সব কিছু তিনি বেমালুম ভুলে গেলেন। আসলে ক্ষমতায় আসতে গেলে বোধহয় এরকম নাটক করতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি গোটা বাংলা বুঝছে। আপনারা জানেন যে এই সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এর আগে বিভিন্ন দলের সঙ্গে যারা মতানৈক্য পোষণ করতেন তারা আলাদাভাবে ডিএ নিয়ে আন্দোলন করছিলেন, কখনো রাস্তায় নেমে আন্দোলন, কখনো লড়াইতে যাচ্ছিল আদালতে। এবং সেই জায়গা থেকে সমস্ত রাজনীতির রং মুছে দিয়ে একটা সিঙ্গেল জায়গায় আসার চেষ্টা করছে এই সংগ্রামী যৌথ মঞ্চ এবং তারা কিন্তু ধর্মতলায় দীর্ঘদিন ধরে ধর্ণা দিচ্ছিল। কিন্তু এবার তারা একদম নবান্নের দুয়ারে নিয়ে যেতে চাইছিল লড়াইটা এবং সেই জন্যই তারা ঠিক করে যে নবান্নের সামনেই চলে আসবে এবং সেইখান থেকে তাদের ধর্ণা কর্মসূচি করবে। যথারীতি এই আন্দোলনকে ভয় পাচ্ছে সরকার, কিন্তু তা সত্ত্বেও ওই ভাঙবো তবু মচকাবো না, মানুষকে ভুল বোঝাতে হবে, মানুষকে মিথ্যা তথ্য দিতে হবে এবং সেই কাজে তো এই সরকার একদম মাহির। তো তারা সেই কাজটাই করার চেষ্টা করছিল। তো শেষ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ চলে যায় আদালতে এবং সেইখানে যখন শুনি আমরা বিচারপতি রাজাশেখর মান্তা তার এজলাসে যখন শুনানি হয়, তখন ওই নাম না করে তৃণমূল কংগ্রেসের যিনি আছেন না, যাকে ওই সর্বভারতীয় পদে বসে রেখেছে, একটা আঞ্চলিক দল হয়ে যে পদে থাকা যায় না তাও
বসিয়ে রেখেছে, বড় আদরের পদ, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের সামনে ধর্নাকে যুক্তি হিসেবে রাখেন এবং সেই জায়গা থেকেই বলেন যে এটা যদি করা যেতে পারে তাহলে সরকারি কর্মচারীদের ধর্না সেটাও কিন্তু অ্যালাউ করতে হবে এবং নবান্নের 72 ঘন্টার জন্য তিনি সময়সীমা বেঁধে দেন এবং তারা সেই হিসেবে ধর্না করতে পারবে। কিন্তু যথারীতি এই সরকার যারা ছলনা করতে ভালোবাসে বলে বিরোধীরা দাবি করে, সরকারি কর্মচারীরা দাবি করে, সেই একই ছলনার আশ্রয় নেয়। গতকাল বিকেলে আমরা দেখি তড়িঘড়ি 4% ডিএ ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। মানে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করার কোনো দরকারই নেই। আমরা এর আগে দেখেছি যে কোনো জায়গায় যখনই কোনো ডিএ ঘোষণা হচ্ছে সেটা সাধারণত অর্থমন্ত্রী বা অর্থ সচিব করে থাকেন, কিন্তু এখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আসলে আজকে রাজ্য সরকার প্ল্যান করেছিল এটা যে 4% আমরা দিয়ে দিয়েছি এবং এই নিয়ে আদালতে মুভ করে এই ধর্নাটাকে বন্ধ করতে হবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে বসেন সেই দুয়ারে চলে যাচ্ছে সরকারি কর্মচারীরা এবং তারই অন্যায়, দিনের পর দিন ধরে করে চলা অন্যায়, সেইটাকে সাধারণ মানুষের সামনে নিয়ে আসবে। সরকারের গদিতে এরপর টেকা যে আর অসম্ভব সেটা তিনি খুব ভালোভাবেই বুঝছিলেন। সেই জন্য ওই দান খয়রাতি করে চালানো যার অভ্যাস, সেই অভ্যাসটাকেই বজায় রেখে 4% দিয়ে দেন। কিন্তু তারপরও মানুষকে গুলিয়ে দিতে হবে, সমস্তটা গুলিয়ে দেওয়ার তার যে আপ্রাণ চেষ্টা সেটা আবারও কালকে আমরা দেখলাম এবং তিনি সেই জায়গা থেকে বললেন যে এর আগে তো আমরা 6% দিচ্ছিলাম, 4% হলো, মোট 10% হলো, আর 125% আগে আমরা দিয়েছি, 135% হলো। মানে কতখানি মিথ্যা, জলজান্ত মিথ্যা বলা যেতে পারে সেটা বোধহয় এইসব ভাষণ শুনলেই বোঝা যায়। 125% ডিএ হলেই একটা পে কমিশন করতে হয়, সেই পে কমিশনটা মূল বেতনের সঙ্গে মার্জ হয়ে যায়, করে আবার নতুন করে ডিএ ঘোষণা করতে হয়। সরকার, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, সেটাই কিন্তু নিয়ম। এবং সেই বেতন কমিশন করতে গিয়েও নজিরবিহীনভাবে একজন ওই অর্থনীতিবিদ, যাকে আবার বলা হয় যে অনুপ্রাণিত অর্থনীতিবিদ, অভিরূপ সরকারকে তিনি বসালেন এবং মানে সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়ে সেই নবান্ন এক্সটেনশন দিয়ে যাচ্ছে করে সেই পে কমিশন হলো এবং সেখান থেকেও ডিএ মারা শুরু হয়ে গেল। যাক, যথারীতি কালকের ওই 4% ঘোষণা করার পর আজকে আবারও আদালতে চলে যায় রাজ্য সরকার এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়ে বলা হয় যে এই ধর্না করতে দেওয়া যাবে না। কিন্তু ততক্ষণে ধর্নাকারীরা তারা কিন্তু পৌঁছে গেছেন নবান্নের সেই জায়গায় এবং যথারীতি মমতা সরকারের যেটা কাজ, পুলিশ দিয়ে বিরোধীদের একদম টুঁটি টিপে ধরা, তাদের কণ্ঠ রোধ করা, সেই কাজটা করতেই তিনি শুরু করলেন। পুলিশ এখানে প্রবল বাধা দিল, কিন্তু আন্দোলনকারীরা থামলেন না, তারা কিন্তু লড়াইটা চালিয়ে গেলেন এবং যথারীতি আদালতেও সেখানে গিয়ে ধাক্কা খেতে হলো। যদিও মানে নৈতিক জয় হয়েছে বলে অনুপ্রাণিত সংবাদ মাধ্যম আবার লাফালাফি শুরু করে দিয়েছে, কেননা 72 ঘন্টার যে ধর্না ছিল সেই 72 ঘন্টাটা কমিয়ে আদালত বলেছে 48 ঘন্টা করতে হবে এবং আগামীকাল বিকেল 4টের মধ্যে কিন্তু এই ধর্না কর্মসূচি শেষ করতে হবে। এবং আমি সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতা রয়েছেন তাদের প্রতিক্রিয়া শুনছিলাম, তারা বলেছেন হ্যাঁ, আমরা অবশ্যই ল অ্যাবাইডেন্ট পারসন এবং আদালতকে আমরা সম্মান জানিয়ে তার আগেই আমরা ধর্না শেষ করব। কিন্তু তারপর যে ধর্নার জোরদার ব্যাপারটা হলো, এই হরিবল হরিবল বলে যে গানটি হচ্ছিল, রীতিমতো মানে সবাই ছন্দে দুলে উঠবে সেই রকম একটা প্যারোডি বানিয়ে কিন্তু তারা করছেন। কিন্তু যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা আজকে নবান্নের আঙিনায় পৌঁছে গেল, অ্যাকচুয়ালি লক গেটটা খুলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি যখন ওই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন যে রাজ্যের পাওনা নিয়ে আসতে হবে, তিনি কিন্তু সটার নবান্নে ঢুকে গিয়েছিলেন এবং মুখ্য সচিবকে গিয়ে তিনি কিন্তু এই রাজ্যের যে বঞ্চনা এই রাজ্য সরকারের হাত ধরে হচ্ছে সেই জায়গাটা করলেন। তারপর আজকে এই গণতান্ত্রিক উপায়ে আইনি লড়াইয়ের মাধ্যমে এই সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু আন্দোলনের জায়গাটা নবান্নের উঠোনেও যে করা যায় সেই অধিকার তারা কিন্তু ছিনিয়ে আনলেন। এবং এটার ফলে যেটা হতে চলেছে আগামী দিনে কিন্তু এরকম আন্দোলন, বঞ্চনার যে ভুরি উদাহরণ গোটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে, সেই আন্দোলনের ঢেউ কিন্তু নবান্নের উঠোনে আশ্রয় পড়বে, বার করে আশ্রয় পড়বে। এবং সেই জায়গা থেকে টিকতে পারবেন তো নবান্নের গদিতে মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্নটা কিন্তু আজকে জোরদার করে উঠতে শুরু করে দিল। কেননা এরকমই আমরা একটা পরিস্থিতি দেখেছিলাম আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে। সেখানে কিন্তু রাষ্ট্রপতিকে তার রাজপ্রাসাদ ছেড়ে পালাতে হয়েছিল জনগণ যখন ক্ষেপে উঠেছিল। আর আজকে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে আন্দোলন করছে। শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলো যাদের জীবনটা অন্ধকার করে দিয়েছে এই সরকার, যাদের চাকরিটা চুরি করে কিলো দরে বেচে দিয়েছে অযোগ্যদের হাতে এবং এই বাংলাকে একটা বিকলাঙ্গ, একটা পঙ্গু
সমাজে পরিণত করার জন্য যারা অযোগ্য তারা ঘুষের মাধ্যমে আজকে চাকরি করছে, আর তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই সরকার। আর আদালত আর তদন্তকারী সংস্থা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেই দুর্নীতিবাজদের, ফেরেববাজদের যারা ঘুষ খেয়েছে এবং যারা ঘুষ দিয়েছে তাদেরকে জেলের মধ্যে পোড়া এবং যোগ্যদের চাকরিটা করে দেওয়া। সেই সমস্ত আন্দোলনের ঢেউ কিন্তু একে একে কিন্তু এবার নবান্নের দুয়ারে আছড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। আর এই আন্দোলনের ঝাঁজ যদি বাড়ে, এই আন্দোলন যদি শেষ পর্যন্ত গণ আন্দোলনে পরিণত হয়, যদি মানুষের ঘুমটা ভেঙে যায়, মানুষের সহ্যের সীমাটা শেষ হয়ে যায়, তাহলে যে কি হতে হবে তার সাক্ষী কিন্তু এই বাংলা বারবার থেকেছে। আমরা সেই 2011-তে ঐতিহাসিক পরিবর্তন দেখেছি। আমরা যখন ছোটোবেলায় ছিলাম এই রাজ্যে বামেদের রমরমা, কেউ কোনোদিন ভাবতেও পারতো না এই রাজ্য থেকে বামেরা কোনোদিন সরে যেতে পারে, কিন্তু সেই প্রবল প্রতাপশালী বামেদেরও সরে যেতে হয়েছিল। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, হ্যাঁ 3বার হয়তো জিতেছে তারা, কিন্তু মানুষের বঞ্চনার ক্ষোভ সেটা কিন্তু আকাশ ফুঁড়ে উঠে আসছে। এবং আজকে এই সরকারি কর্মচারীরা, সরকারি পদ অবলুপ্ত, শিক্ষিত বেকার ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে। প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক যে উপায়টা রয়েছে সেটা কার্যত ধ্বংসের কাছে চলে যাচ্ছে। এবং তার ফলেই সেই আন্দোলনের ঝাঁজ বাড়ছে, সেখানে গণসমর্থন বাড়ছে, জনসমর্থন বাড়ছে। এবং এই জনসমর্থন, এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এই বঞ্চনার তীব্র প্রতিবাদ তা কিন্তু নবান্নের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর তাই আজকে যেন নবান্নের দোরগোড়ায় বসে বল হরি বল করে যে প্যারোডি চলছে তা যেন কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছে যে আয় মমতা দেখে যা জনগণের ক্ষমতা। জনতা খেপলে, তাদের রাগ হলে, তারা বঞ্চিত, শোষিত, নিপীড়িত হতে দেয়াল ফুঁড়ে যখন তারা ঢুকে যায়, তখন যে পাল্টা প্রত্যাঘাতটা আসে, যখন তারা সেটা গণতান্ত্রিক উপায়ে ইভিএম বক্সে দেয়, তখন কিন্তু আর সেই রাজনৈতিক দলটাকে খুঁজে পাওয়া যায় না। এর আগে উদাহরণ দেখেছে বাংলা কংগ্রেস বলে যে দলটি ছিল, তারা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রাজনীতির রাঙিনা থেকে। যে প্রবল প্রতাপশালী বামেরা 34 বছর ক্ষমতায় ছিল, তারা শূন্য হয়ে গেছে লোকসভাতে, শূন্য হয়ে গেছে বিধানসভাতে। আর এবার কিন্তু এই সরকারের উপর সাধারণ মানুষের, জনগণের, সরকারি কর্মচারী যারা সরকারের একটা অংশ, তাদের খুব এত প্রবল হচ্ছে, এত তীব্র হচ্ছে। যুব সমাজ তারা ক্ষেপে উঠছে। সুতরাং সেখানে মলম দেওয়ার, প্রলেপ দেওয়ার, সেটার সমাধান করার কোনো সামান্যতম সদিচ্ছা কিন্তু দেখাচ্ছে না সরকার। শুধুমাত্র ভাতা ভিক্ষা দিয়ে ভোট কেনার রাজনীতি করতেই তারা ব্যস্ত, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। আর সেইভাবে কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায়? আর একবার রাজনৈতিক ক্ষমতার অলিন্দের বাইরে ছিটকে পড়লে যে কী হাল হয়, সেই ইতিহাস তো সকলেই দেখছে। ফলে আজকে নবান্নের আঙিনায় যৌথ সংগ্রামী মঞ্চের যে প্রতিবাদ, যে ধর্ণা কর্মসূচি, তা কিন্তু নবান্নের ভিত কার্যত টলিয়ে দিল, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। আপনারা কি মনে করছেন? কতখানি ইম্প্যাক্ট ফেলবে এই ডিএ আন্দোলন, এবং সেটাও একদম নবান্নের দুয়ারে দাঁড়িয়ে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।